খুবই বাজে হবে সে ব্যাপারে সোমলতা একদম নিশ্চিত ছিলেন। তিনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন কলকাতায় কদিনের জন্য ঘুরতে এসে কিছুতেই বাজে একটা হোটেলে থাকবেন না। এদিকে আকাশ পড়েছিল মুশকিলে, কারণ সোমলতার যে হোটেলটা পছন্দ হচ্ছিল সেটা ছিল অনেক দামি। আকাশ ভাবল, আমাকে এখন যদি এই হোটেলটা বুক করতে হয় তাহলে আমার প্রচুর টাকা খরচ হয়ে যাবে। আকাশ তাই সোমলতাকে বলল, একবার দেখেই নিন, যদি লাকির ঠিক করা হোটেলটা আপনাদের পছন্দ না হয় তাহলে আজ রাতেই চেঞ্জ করে নেব। আকাশের কথা শুনে সোমলতা ইতস্তত করলেও রাজি হয়ে গেলেন। আকাশ তার গাড়ি হোটেল ব্লু ড্রিমের দিকে ঘুরিয়ে নিল। আসলে সোমলতা দেখতে চাইলেন যে আকাশ সত্যিই কতটা বড় মনের ছেলে। প্রথম থেকে সোমলতা এটা লক্ষ্য করছিলেন যে আকাশ মুখে যতটা বড় বড় কথা বলছিল, খরচ করার বেলায় অতটা এগিয়ে আসছিল না। একটু আগে অল্পাহারে তো পুরো খাওয়া দাওয়া সবকিছুই ফ্রি হয়ে গেছিল, তা না হলে ওখানে আকাশের আসল ক্ষমতা ধরা পড়ে যেত। হোটেল ব্লু ড্রিম দক্ষিণ কলকাতার একটা বনেদি পুরনো হোটেল। বাইরের জাঁকজমক কম, হোটেলটাও লম্বায় বেশি উঁচু নয়, কিন্তু অনেকটা জায়গা নিয়ে এই সুবিশাল হোটেলটার মাঝখানে একটা সুন্দর উঠোন রয়েছে। আকাশ, সোমলতা এবং ওনার বোনেদের নিয়ে সেখানে পৌঁছলো। লাকিরা আগেই পৌঁছে নিজেদের ঘর খুলিয়ে মালপত্র রেখে দিয়েছিল। ওখানে ওয়াসিম আগে থেকেই লাকির জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। খালি রিসেপশনে গিয়ে লাকির নাম বলতেই ওরা তাড়াতাড়ি করে ঘর খুলে দিল। আকাশ হোটেলের পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে লাকিকে ফোন করলো। লাকি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে ওদের হোটেলের ভেতর নিয়ে গেল। সোমলতা দেখলেন হোটেলের মাঝখানে অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর গাছপালা লাগানো রয়েছে। ফুলের গন্ধে চারিদিক ভরে আছে। বাগানের মধ্য দিয়ে খানিকটা যাওয়ার পর একটা ছোট পুল রয়েছে, সেখানে জলে পদ্ম ফুল ভাসছে। জায়গাটা দেখতে সত্যিই খুব সুন্দর। চারু মনে মনে বলল, এত সুন্দর একটা হোটেল কলকাতায় ছিল আমরা জানতামই না, কিন্তু লাকি কি করে এই জায়গাটার খবর পেল? হোটেলটা যথেষ্টই পছন্দসই ছিল, কিন্তু সোমলতা যেহেতু ঠিক করে নিয়েছিলেন যে লাকির পছন্দ করা হোটেল তার কিছুতেই পছন্দ হতে পারে না, তাই তিনি লাকিকে শুনিয়ে শুনিয়ে বললেন, আমি আগেই জানতাম কোনো ভালো হোটেল বুক করা লাকির পক্ষে সম্ভব হবে না। জায়গাটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু শহর থেকে কত দূরে। মনে হচ্ছে আমি যেন আমাদের গ্রামেই কোনো বাংলোতে রয়েছি। আসলে হোটেল ব্লু ড্রিম এখনকার আধুনিক বিশাল হোটেলের মতো নয়। সোমলতার বড় বড় উঁচু হোটেল বেশি ভালো লাগতো। শহরের মাঝখানে চকচকে উঁচু উঁচু যে হোটেলগুলো সবার চোখে পড়তো, ওই রকমই সোমলতার পছন্দ ছিল। কিন্তু ওই সমস্ত হোটেলের সঙ্গে হোটেল ব্লু ড্রিমের কোনো তুলনাই হয় না। এছাড়া আকাশ যদি হোটেল বুক করতো তাহলে কিছুতেই সেটা এই হোটেলের মতো হতো না, কারণ আকাশের সেরকম ক্ষমতাই নেই। সোমলতা ওনার বোন মিনা আর রিনার সঙ্গে বসে এই হোটেলটার নামে অনেক সমালোচনা করলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা এখানেই থেকে গেলেন। সারাদিন ঘোরাঘুরির পর ওনারা সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেদিন ঘরে ঢোকার পর সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তৈরি হয়ে সবাই নিজেদের রুম থেকে বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে রিনা প্রথমে বলল, এই হোটেলটা দেখতে যতই সাদাসিধে বাংলোর মতো হোক না কেন, এর ঘরগুলো খুবই আরামদায়ক। আমার তো রাত্রিরে খুব ভালো ঘুম হয়েছে। মিনা রিনাকে পুরো কথাটা বলতেই দিল না। সে সোমলতাকে সন্তুষ্ট করার জন্য বলল, আরে কাল হোটেলের ঘর যদি আরামদায়ক নাও হতো আমরা তাও ঘুমিয়ে পড়তাম। আসলে কাল আমরা খুব ক্লান্ত ছিলাম। তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস, এই হোটেলে খুব বেশি লোক নেই। কাল আমি এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখছিলাম বেশিরভাগ ঘরই অন্ধকার। রিনা আবার বলল, আমি তো ভাবছি এত বড় হোটেল, তাও আবার এত ফাঁকা, কলকাতার মতো শহরে লাভ করতে পারে কি? হোটেলটা যে বেশ ভালো। সোমলতা কিছুতেই সেটা মেনে নিতে পারলেন না, তাই তিনি নিজে ঠিক মতো না জেনেও আন্দাজ করে বললেন, তোরা এই হোটেলটাকে নিয়ে এত কথা বলছিস কেন? প্রথমেই মনে কর কে হোটেলটা বুক করেছে। রাধিকার বয়ফ্রেন্ড লাকি। এই হোটেলটা যদি কলকাতার ফেমাস একটা হোটেল হতো তবে সে কি এটা বুক করতে পারতো? বোঝাই তো যাচ্ছে এটার অবস্থা খারাপ হয়ে গেছে, হয়তো যে কোনো দিন বন্ধ হয়ে যাবে। এমনিতেই এখানে বেশি লোকজন আসে না, তাই বন্ধ হওয়ার আগে হয়তো খুব সস্তায় ঘরগুলো দিয়ে দিচ্ছিল। হঠাৎ সোমলতার অন্য একটা কথা মনে পড়ে গেল। তিনি নিজের বোনেদের কাছে এসে খুব চাপা স্বরে তাদের বলল, কাল রাতে আমি একজন ফিমেল অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞাসা করলাম এখানে আমরা আমাদের রুমে মেল মডেলকে ডাকতে পারবো কিনা। কথাটা শোনার পর সে তো না করলই, তারপর আমাকে এমনভাবে তাকিয়ে দেখছিল যে আমার নিজেরই কেমন অস্বস্তি লাগছিল। এই কথা শুনে রিনা হতাশ হয়ে বলল, তাহলে কি হবে? আমরা মেল মডেল কোথায় পাবো? জানিস দিদি,
কাল রাত্রিরে স্বপ্নে আমি অল্পাহার রেস্টুরেন্টের ম্যানেজারকে দেখলাম। ভদ্রলোক খুবই হ্যান্ডসাম ছিল। কোনো মেল মডেলের জায়গায় যদি ওনাকে নিয়ে আসা যেত তাহলে দারুণ হতো। মিনাও রিনার কথাকেই সমর্থন করল। সোমলতার মনের অবস্থাও একই, তাই তিনি বোনেদের সমর্থন করে বললেন, তোদের যখন ওই ভদ্রলোককে এতই পছন্দ হয়েছে তাহলে যেভাবেই হোক ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে। তাছাড়া এখন দুদিন তো আমরা কলকাতাতেই আছি, সুতরাং আমি তোদের জন্য একটা ব্যবস্থা ঠিক করব, চিন্তা করিস না। এবার তোদের আমি হতাশ হয়ে গ্রামে ফিরতে দেব না। রিসেপশনে যে মেয়েটি দাঁড়িয়েছিল সে সোমলতা আর তার বোনেদের কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি ম্যাডাম, আপনারা কি ব্রেকফাস্ট করবেন? আমাদের হোটেলের ওই দিকের বিল্ডিংয়ে আমাদের ডাইনিং এরিয়া। আপনারা যদি যেতে চান আমি একজন অ্যাটেন্ডেন্টকে আপনাদের সাথে দিয়ে দিচ্ছি, ও আপনাদের দেখিয়ে দেবে। মেয়েটার কথা শুনে সোমলতা ডাটের মাথায় বললেন, না, আমরা ব্রেকফাস্ট করব না। সোমলতার মনে হলো এই হোটেলে ফ্রিতে কখনোই ভালো খাবার পাওয়া যাবে না। যে হোটেল কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে সেখানে খাবারের কোয়ালিটি ভালো হবে কি করে? তাই সে মেয়েটাকে মানা করে দিল। ঠিক এই সময় যশোদা নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। রিসেপশনের মেয়েটা যশোদার দিকে এগিয়ে গিয়ে একই কথা বলল। হোটেলের ম্যানেজার যশোদাকে দেখিয়ে এই মেয়েটাকে বলে দিয়েছিলেন ওনাকে খুব বিশেষ করে নজর দিতে, কারণ উনি হোটেলের স্পেশাল গেস্ট। যশোদা যাওয়ার সময় সোমলতাদের দিকে দেখলেন। তিনি ভাবলেন সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করতে যাবেন, কিন্তু সোমলতা যশোদার দিকে তাকালেনই না। সোমলতা আর তার বোনেরা এমন ভাব করলেন যেন যশোদার দিকে তাকালে তাদের জাত চলে যাবে। যশোদা ওনাদের সঙ্গে কথা বলতে গেলে ওনারা লজ্জা পেয়ে গেলেন। তারা তিনজন মিলে যশোদাকে এড়ানোর জন্য এদিক ওদিক ঘুরতে থাকলো। সোমলতা হেসে হেসে বোনেদের বললেন, হোটেলটার বাগান এত সুন্দর করে সাজানো, কিন্তু লাভ কি? কেউ তো আসেই না। আর তাছাড়া বেশি দিন চলবে বলেও মনে হয় না। এটা যশোদার মতন লোকেদের জন্য ঠিক আছে, খাওয়া দাওয়া ফ্রিতে পাওয়া যায়। বাইরে খেতে গেলে ওর অনেক টাকা লেগে যাবে, যেটা ওর পক্ষে সম্ভব নয়। চল আমরা বাইরে গিয়ে ইংলিশ ব্রেকফাস্ট করে আসি। মিনা হাসতে হাসতে বলল, ঠিক বলেছিস, এখানে তো লুচি আর পরোটা ছাড়া হয়তো কিছু পাওয়াই যাবে না। ওসব বাবা যশোদারই পোষায়। কলকাতায় এসেছি একটু ভালো খাওয়া দাওয়া করব, তা না হোটেলে ফ্রিতে জঘন্য খাবার খাবো। সোমলতার মাথায় একটাই কথা ঘুরছে। তিনি তার বোনেদের আবার বললেন, খাওয়া দাওয়া পরে, চল আমরা একটু শহর ঘুরে আসি। এখানে কোথায় মেল মডেল পাওয়া যাবে তার খবর নিয়ে আসবো। আমি তোদের ইচ্ছে পূরণ করে তবেই এবার কলকাতা থেকে ফিরবো। তিন বোন হাসতে হাসতে হোটেল থেকে বেরিয়ে গেলেন। সোমলতা দুদিনের জন্য কলকাতায় এসেছিলেন। দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ হয়ে গেল। এতগুলো দিনের মধ্যে ওরা একদিনও হোটেলের খাবার খায়নি। বাইরে একটা জায়গায় ঠিক করে নিয়েছিলেন। সোমলতা তার বোনেদের জন্য মেল মডেলের খবরও জোগাড় করেছিলেন। মেল মডেলের সন্ধানে ওনারা একটা জায়গায় যাওয়া শুরু করলেন। যদিও ওনারা তিনজন ছিলেন, কিন্তু মডেল পাওয়া গেছিল দুজন। এই সব মজা করতে গিয়ে সোমলতার প্রায় 40,000 টাকা খরচ হয়ে গেছিল। তিনি চাইছিলেন না তার স্বামী তাকে সন্দেহের চোখে দেখুক, তাই খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি খরচা কমানোর চেষ্টা করলেন। আজ অনেক দিন বাদে যশোদার সঙ্গে সোমলতার দেখা হলো। যশোদাকে দেখে সোমলতার মনে হলো ওনাকে আগের থেকে অনেক বেশি ফ্রেশ লাগছে। ওনার গায়ের রং অনেক পরিষ্কার হয়ে গেছে এবং আরামে আছেন বলে শরীরটাও অনেক ঝরঝরে লাগছে। যশোদার এই পরিবর্তনটা তিনজনেরই চোখে পড়ল, আর তিনজনই অবাক হয়ে গেলেন। যশোদা তাদেরকে খুব উৎসাহ নিয়ে বললেন, আপনারা একবার হোটেলের জলখাবার খেয়ে দেখুন না, ওখানে সব খাবার খুব ভালো বানায়। সোমলতা যশোদাকে খুবই তাচ্ছিল্যের স্বরে বললেন, না তুমি যাও, আসলে বাড়িতে তুমি তো রুটি তরকারি ছাড়া বিশেষ কিছু খাও না, তাই হয়তো তোমার এখানকার খাবার ভালো লাগছে। আমাদের আবার ফ্রিতে দেওয়া খাবার হজম হয় না। তারপর তিন বোন ব্যঙ্গ করে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে গেলেন। সামনেই একটা মল আছে, সেখানে সোমলতা আর তার বোনেরা সারাদিন ঘুরলেন। এবার দুপুরবেলা তাদের খুব খিদে পেল। সোমলতা তার বোনেদের বললেন, কাল দেখেছিলাম ওদিকেই একটা ভালো খাবার হোটেল আছে, চলো ওখানে যাই। ওরা মল থেকে বেরিয়ে যাওয়ার জন্য গেটের কাছে পৌঁছেছে, তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো, সোমলতা। সোমলতার আওয়াজটা খুব চেনা চেনা মনে হলো। তিনি পেছনে ঘুরে দেখলেন একটু দূরেই একজন পরিচিত মহিলা দাঁড়িয়ে আছে। সোমলতার স্বামীর একটা ছোট ওষুধের কোম্পানি আছে। ওরা একটা হসপিটালের সঙ্গে ব্যবসা করার কথা ভাবছিল। সেই হসপিটালের মালিকের বউ ওখানে দাঁড়িয়ে রয়েছেন। ওনাকে দেখে সোমলতা যেন হাতে চাঁদ পেলেন। খুব খুশি হয়ে বললেন, মিসেস সোমা বাসু, আপনি এখানে? সোমলতা মনে মনে ভাবলেন, ভালো সুযোগ এসেছে। ভদ্রমহিলাকে হাত করতে পারলেই আমাদের আটকে থাকা কাজটা বোধহয় এবার সম্পন্ন হয়ে যাবে। সোমলতা
মিসেস বাসুকে বললেন, আপনি এখানে কি করছেন? আমি ভাবিনি যে কলকাতাতে এইভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। মিসেস বাসু বললেন, হ্যাঁ, আমিও ভাবিনি। আপনি এখানে কোথায় এসেছেন? সোমলতা তাকে বললেন, আসলে আমরা লাঞ্চ করতে অল্পাহার যাচ্ছিলাম। আপনার কি খাওয়া হয়ে গেছে? না হলে চলুন না, আমরা একসঙ্গে যাই। সোমলতার কথা শুনে মিসেস বাসু বললেন, না না, ওখানে তো খাওয়ার দাম বড্ড বেশি। আমরা বরং পাশে একটা হোটেল আছে, ওখানে যাই। এই শুনে সোমলতা বললেন, আপনার কাছে সস্তা দামি এইসব কোনো ব্যাপার নাকি? চলুন, আজ আমি আপনাকে খাওয়াচ্ছি। সোমাকে পেয়ে সোমলতা এই সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না, তাই সে শহরের সব থেকে দামি জায়গায় তাকে খাওয়াতে নিয়ে গেলেন। যখন ওনারা সেখানে পৌঁছলেন তখন ওখানে খুব ভিড় জমে রয়েছে। সোমলতা ভাবলেন, এখন তিনি কি করবেন? তিনি কি ম্যানেজারের রুমে গিয়ে তাকে বসার জায়গার ব্যবস্থা করতে বলবেন? ম্যানেজার কি আর সোমলতার সঙ্গে ভালোভাবে কথা বলবে, নাকি সোমলতাকে অসম্মানিত হতে হবে? এর পরের গল্প জানতে গেলে শুনতে থাকুন